আপা আপা বলা তানভীর নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত, আছেন রাজনৈতিক আশ্রয়ে। এদিকে এবি পার্টির সংবাদ সম্মেলন, যে সিদ্ধান্ত নিতে একদিন লাগার কথা তা 5 দিনেও হচ্ছে না। জানাবো ডিম পেঁয়াজের পর দাম বাড়ছে ভোজ্য তেলের। জানাবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু এবং ইভিএম বাতিলের সুপারিশ। এবং সর্বশেষ জানাবো বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন বিএনপিতে, কোন দলেও ভাগ্য পুড়ছে অনেকের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপা আপা বলা তানভীর নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত, আছেন রাজনৈতিক আশ্রয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। জানা গেছে তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলস দিয়ে আমেরিকায় ঢোকেন। তিনি ওই সময় ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী সরকার তাকে নির্যাতন করেছে। এজন্য 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে 2021 সালের 24 জানুয়ারিতেই তার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ ফাঁস হওয়া তানভীরের জন্ম 7 ডিসেম্বর 1989। তানভীরের বাবা সোলেমান কায়সার এবং মা নীলুফার ইয়াসমিন। তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। এবার যে অডিওটি ফাঁস হয়েছে সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা। এবি পার্টির সংবাদ সম্মেলন, যে সিদ্ধান্ত নিতে একদিন লাগার কথা তা 5 দিনেও হচ্ছে না। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, অনেক ত্যাগ ও জীবনের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার, আমরা তার সাফল্য চাই। কিন্তু যেটা দৃশ্যমান হচ্ছে, যে সিদ্ধান্ত নিতে একদিন লাগার কথা তা 5 দিনেও হচ্ছে না। উপরন্তু প্রশাসনে চলছে অস্থিরতা। আমরা বারবার স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার পরও এখনো পুলিশকে সক্রিয় করার কোনো পদক্ষেপ দেখছি না। তিনি আরো বলেন, ইতোমধ্যে জনপ্রশাসনের অস্থিরতার বিষয়ে আলী ইমাম মজুমদারের ভূমিকা নিয়ে বিরাট প্রশ্ন তৈরি হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেখানে অস্থিরতা কোনো সুযোগ নেই। আমরা সরকারকে বারবার বলছি, আপনাদের কার্যক্রম নিয়ে মানুষ গত সরকারের সাথে তুলনা করবে, সেখানে আপনাদের ব্যর্থ হওয়ার সুযোগ নাই। প্রধান উপদেষ্টা তার ভাষণে বারবার ছাত্র জনতার বিপ্লবের কথা বলছেন। আমরা সরকারের ভূমিকায় সত্যিকার অর্থে বিপ্লবের চেতনা দেখতে চাই, কথার কথা নয়। ডিম পেঁয়াজের পর দাম বাড়ছে ভোজ্য তেলের। আমদানি শুল্ক হ্রাসের পরও রাজধানীর খুচরা বাজারে কমেনি পেঁয়াজের দাম। উল্টো সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। পাশাপাশি আলুও বিক্রি হচ্ছে বাড়তি দরেই। দাম নিয়ন্ত্রণে আমদানি করা হলেও ডিমের দাম কমেনি, বরং সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি 6 থেকে 10 টাকা বাড়তি করে বিক্রি হচ্ছে। এছাড়া দ্রব্য মূল্য বৃদ্ধির দৌড়ে ব্রয়লার মুরগির সঙ্গে বেড়েছে ভোজ্য তেলের দাম ও রসুন কিন্তু কেজি প্রতি গুনতে হচ্ছে বাড়তি 10 টাকা। রাজধানীর নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসা মোহাম্মদ ইমন বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এক সরকার পতন ঘটিয়ে নতুন এক সরকার দেশ পরিচালনা করছে। ভেবেছিলাম এই সরকারের আমলে কিছু কমুক আর না কমুক, নিত্যপণ্যের দাম কমবে, কিন্তু তা কমেনি, বরং বেড়েছে। পণ্যের দাম কমাতে কিছু পণ্যের শুল্ক হ্রাসও করা হয়েছে, কিন্তু বাজারে এর প্রভাব নেই। আমাদের মতো সাধারণ ক্রেতাদের বাড়তি দরেই পণ্য কিনতে হচ্ছে। তিনি জানান, বাজারে ডিমের কোনো সংকট নেই, তারপরও ডজন কিনতে 165 টাকা করতে খরচ হচ্ছে। কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নতুন করে ভোজ্য তেলের দামও বাড়ছে। যে বাজারে তদারকি করবে তাদেরও দেখা যাওয়া হচ্ছে না। মাঝে মধ্যে নিজস্ব ফেসবুক পেজে ভিডিওতে তাদের দেখা যাচ্ছে। এমন চলতে থাকলে বাজারে পণ্যের দাম কমবে না। একই বাজারে মুদি দোকানি আমানত আলী বলেন, নতুন সরকার আসার পর কিছুদিন রাস্তায় ও বাজারে চাঁদাবাজি ছিল না, এজন্য কিছু পণ্যের দাম কিছুটা হলেও কমেছিল। এখন আবার চাঁদাবাজি শুরু হয়েছে, তাই পণ্যের দামে প্রভাব পড়েছে। পরিস্থিতি এমন, একদল গেছে আরেক দল এসেছে। এখন কারা চাঁদা নিচ্ছে তা সবাই জানে। ব্যবস্থা নিলে পণ্যের দাম আবারও কমে যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু এবং ইভিএম বাতিলের সুপারিশ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনতে হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল। নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে দুর্নীতিবাজের পরিবারের সদস্যরাও যেন ভোটে না দাঁড়াতে পারে সে আইনি সংস্কারের সুপারিশ এসেছে। একই সঙ্গে স্থানীয় নির্বাচনের দলীয় প্রতীক বাতিল, নারী নির্যাতনকারীকে ভোটের বাইরে রাখা, কালো টাকার প্রভাব রোধ সহ একগুচ্ছ সংস্কারের প্রস্তাব করেছে সচেতন নাগরিক সমাজ। গতকাল অনলাইনে আয়োজিত এই সভার বক্তারা এসব প্রস্তাব করেন। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার একসময় গালি ছিল, এখন হচ্ছে সবার দাবি। আমরা যদি গণতন্ত্র চাই, নিজের দলের দৃষ্টি
দৃষ্টিভঙ্গি আচরণ পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত বুধবার নির্বাচনী ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান হিসেবে ডক্টর বদিউল আলম মজুমদারের নাম ঘোষণার পর তিনি দেশের বিভিন্ন প্রান্তের সুজন সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতাদের প্রস্তাব গ্রহণের উদ্দেশ্যে এ সভার আয়োজন করেন। সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, একটা সুযোগ এসেছে, এটা বারবার আসে না। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। জাকির হোসেন নামে সুজনের এক সদস্য বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনে সুজনের পক্ষ থেকে একটি প্রস্তাবনা দিতে হবে। মোংলা সুজনের সভাপতি নুরুল আলম শেখ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে হবে। এজন্য নিরপেক্ষ প্রধান উপদেষ্টা কিভাবে করা যায় এবং নির্বাচনে জামানত কমানো যায় সে ব্যবস্থা করতে হবে। ঢাকা জেলার মিহির বিশ্বাস বলেন, জন্ম সনদের ভিত্তিতে যেন স্বয়ংক্রিয়ভাবে 18 বছর হলে ভোটার হয়ে যায় সে ব্যবস্থা করতে হবে। জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনের ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে জন্ম নিবন্ধন অনুযায়ী যার বয়স যখন 18 হবে সে যেন স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকা যুক্ত হয়ে যায়। এছাড়া নারী নির্যাতনকারী যেন ভোটে অংশ নিতে না পারে এবং পরিবেশ বান্ধব নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা। 60% ন্যূনতম ভোট না হলে ভোট বাতিল। গরিব সৎ মানুষই যেন ভোট ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল, পোলিং এজেন্টদের কাছে ছবি সহ ভোটার তালিকা সরবরাহকরণ, ব্যবসায়ীরা যেন নির্বাচনে না আসতে পারে, পারিবারিকভাবে রাজনীতির অংশ হিসেবে যেন হুট করে নির্বাচনে না আসতে পারে। নির্বাচন অফিসে যোগসাজশ রোধ, দুর্নীতিবাজদের পরিবারের সদস্যদের ভোটের বাইরে রাখা, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক তুলে দেওয়া, শিক্ষাগত যোগ্যতা স্নাতক কিংবা স্নাতকোত্তর, অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা আনার প্রস্তাবও করেন তারা। বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন বিএনপিতে, কোন দলেও ভাগ্য পুড়ছে অনেকের। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিএনপিতে। অভিযোগ উঠেছে দলীয় কোন্দল আর প্রভাবশালীদের রোষানলে পড়ে পদ পদবি হারাচ্ছেন অনেকে। কি কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিংবা প্রমাণও দেওয়া হচ্ছে না তাদের। প্রতিপক্ষকে ঘায়েল করতে দলীয় ক্ষমতার অপব্যবহার করে বেশিরভাগ নেতাকর্মীকে অভিযোগের সত্যতা যাচাই বাছাই ছাড়া বহিষ্কার করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতাকর্মীর। উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ 17 বছর রাজপথের আন্দোলন, মামলা হামলার পর সুদিনেও ভাগ্য বিড়ম্বনায় পড়ছেন অনেক নেতাকর্মী। তারা বলছেন বহিষ্কারের নামে তাদের রাজনৈতিক ক্রসফায়ার দেওয়া হচ্ছে। এতে একদিকে তারা রাজনীতিতে চিরস্থায়ী ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে পারিবারিক এবং সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হচ্ছেন। কোনো এক সময় দল তাদের বহিষ্কারাদেশ উঠিয়ে নিলেও যে ক্ষতিটা এখন হয়ে যাচ্ছে তা আর পূরণ হবে না বলে জানান নেতাকর্মীরা। অবশ্য বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে ওই আন্দোলনকে কলুষিত করতে, বিএনপিকে বিতর্কিত করার জন্য। তবে তারা সচেতন আছেন, সজাগ আছেন। যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তৃণমূল নেতাকর্মীরা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15.5 বছরের শাসনের অবসান ঘটে। এর আগে 111 সরকারের আমল থেকে ঘরবাড়ি ছাড়া বিএনপির বেশিরভাগ নেতাকর্মী। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর নির্যাতনের মাত্রা আরো 100 গুণ বেড়ে যায়। ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মামলা হামলা, গুম ও খুনের শিকার হতে হয় অনেককে। বিগত দিনের হয়রানির বর্ণনা দিয়ে তারা বলেন, দলের এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি। অনেকের চাকরি চলে গেছে, অনেকের ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, অনেকে বাড়িঘর ছেড়ে দিতে হয়েছে। উদ্বাস্তুর মতো জীবনযাপন করছেন কেউ কেউ। কর্মহীন জীবনে কেউ ঢাকা শহরে ভাড়ায় মোটরসাইকেল চালিয়েছেন, কেউ বাসাবাড়ির কেয়ারটেকার, কেউ রিক্সা চালিয়ে জীবন রক্ষা করেছেন। অন্যদিকে দলের আদর্শের প্রতি অবিচল থেকে আন্দোলন সংগ্রামের সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। আর আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে যখন মনে করেছিলেন তাদের সুদিন ফিরে এসেছে, একটু দিন নিঃশ্বাস নেওয়ার সুযোগ হয়েছে, তখনই শুরু হয়েছে নানা অজুহাতে দলীয় শাস্তির খড়গ। অনেকের বিষয়ে তথ্য প্রমাণ সঠিক থাকলেও অনেকের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা না থাকলেও নানা অপকর্মের তকমা লাগিয়ে বহিষ্কার করা হচ্ছে। এরই মধ্যে সারা দেশে প্রায় 1000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, যাদের মধ্যে সিংহভাগ নিরপরাধ। বহিষ্কারের আগে ন্যূনতম কোনো তদন্ত করা হয়নি বলে জানা যাচ্ছে। নেতাকর্মীর অভিযোগ, প্রভাবশালী নেতাদের অনুগত না হলে ভিন্ন গ্রুপের প্রতি সমর্থন থাকলে বেছে বেছে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। ওইসব নেতাকর্মীকে বেকায়দায় ফেলতে বিভিন্ন কৌশল গ্রহণ করছেন সিন্ডিকেটের নেতারা। এর মধ্যে অন্যতম হচ্ছে দখল ও চাঁদাবাজির অভিযোগে তুলে গণসংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা, এলাকার ভুয়া লোকদের স্বাক্ষরে অভিযোগ দাখিল করা, আর ক্ষমতাবান সিন্ডিকেট কোনো অভিযোগ না তুলেই বহিষ্কার করছে হরহামেশা। এতে আতঙ্ক বিরাজ করছে অনেক তৃণমূল নেতাকর্মীর মধ্যে। শুধু অঙ্গ সংগঠন নয়, মূল দল বিএনপিতেও চলছে প্রতিপক্ষের এজেন্ডা বাস্তবায়নে বহিষ্কারের খড়গ। কোন্দলের কারণে অভিযোগ বা উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমের সংবাদ হলে কোনো বাছ বিচার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে। এর মধ্যে সম্প্রতি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন বাচ্চুকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে মামলা করা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং নৈরাজ্য থেকে সবাইকে নিবৃত রাখতে ব্যবসা করার জন্য দলের নেতাকর্মীর মধ্যে কাজ বন্টন করার বিষয়ে সুপারিশ করেছিলেন। সেটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি পক্ষ অপপ্রচার করে, আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।